হ্যালো বন্ধুরা, শুভায়নের আজকের পর্বে সকলকে স্বাগতম। মার্চ 2003 এফবিআই অ্যান্ড্রুজ কার্লসন নামে এক 44 বছর বয়সী ব্যক্তিকে অ্যারেস্ট করে। খবরে বেরোয় এই ব্যক্তি অসম্ভব ভাগ্যবান ছিলেন। এমন ভাগ্য যে একেবারে মা লক্ষ্মীর বরপুত্র বলা যায় তাকে। কারণ স্টক মার্কেটের ইতিহাসে এত পয়সা কেউ কোনো দিন পায়নি। এই ব্যক্তি 2 সপ্তাহের মধ্যে $800 ইনভেস্ট করে এবং তা থেকে প্রায় $350 মিলিয়ন উপার্জন করে। এই ঘটনায় এফবিআই এর সন্দেহ হয় নিশ্চয়ই এখানে কোনো স্ক্যাম বা ফ্রড কিছু হয়েছে। কিন্তু অ্যান্ড্রুজকে জিজ্ঞাসাবাদ করার সময় সে জানায় সে নাকি এক টাইম ট্রাভেলার। সে আরও জানায় সে নাকি 2256 সালের মানুষ। তাই সে সব কিছুই আগে থেকে জানে, অর্থাৎ কোনখানে পয়সা লাগালে তা বহুগুণ হয়ে ফেরত আসবে তা সবই তার জানা। এফবিআই এই কথা শুনে রীতিমতো হতবাক। প্রথমে তারা ভাবে অ্যান্ড্রুজ তাদেরকে টুপি পরাচ্ছে এবং তারা দৃঢ়প্রতিজ্ঞ হয় যে তারা প্রমাণ করবে অ্যান্ড্রুজ একজন বড় ফ্রড। এরপর এফবিআই অ্যান্ড্রুজের পুরনো রেকর্ড খুঁজতে গিয়ে দেখে 2002 আগে সরকারিভাবে অ্যান্ড্রুজের কোনো নথিই নেই। এর থেকেও সবচেয়ে বড় চমকে দেওয়ার মতো বিষয় হলো 3রা এপ্রিল যখন অ্যান্ড্রুজকে কোর্টে নিয়ে যাওয়ার সময় উপস্থিত হলো তখন তাকে আর খুঁজেই পাওয়া যায় না। এরপর দীর্ঘদিন খোঁজ করার পরেও আর তার কোনো হদিস পাওয়া যায়নি। আচ্ছা, ঘটনাটা শুনে বড় অদ্ভুত মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে নাকি ব্যাপারটা বহু চর্চিত টাইম ট্রাভেল সম্পর্কিত? আচ্ছা, টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব, নাকি ব্যাপারটা শুধুই সিনেমা আর গল্পে বর্ণিত একটা কল্পনার বিষয় মাত্র? আসুন আজকের এই পর্বে টাইম ট্রাভেল বিষয়টিকে সায়েন্টিফিক্যালি আলোচনা করে দেখি। আসুন সময়কে আমরা থামিয়ে দিই, একজন টাইম ট্রাভেলার হয়ে অতীত ও ভবিষ্যৎ ঘুরে আসি। কি অবাক হয়ে গেছেন, তাই তো? তাহলে চলুন শুরু করা যাক। আমরা ছোটকাল থেকে শুনে আসছি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্যই অপেক্ষা করে না, কিন্তু আমি বলছি সময় অপেক্ষা করবে। এমনকি সময়কে আমরা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে ঘুরে আসতেও পারি। আচ্ছা, আপনি কি জানেন যে আজ থেকে প্রায় 5000 বছর আগে সময় বলতে কিছুই ছিল না? তখন তো সভ্যতা খুব ভালোভাবেই চলছিল। তার মানে সময়টা আমরা আমাদের নিজের প্রয়োজনে সৃষ্টি করেছি। স্যার অ্যালবার্ট আইনস্টাইন এমনটাই বলেছিলেন। তার মতে সময় স্থানেরই একটি রূপ মাত্র। তাহলে চলুন দেখি কিভাবে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি। যদি সময়কে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আপনাকে আলোর বেগে বা তার কাছাকাছি কোনো বেগে চলতে হবে। এবং মজার ব্যাপার হলো যখন আপনি আলোর বেগে চলবেন তখন আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc² অনুযায়ী আপনি পদার্থই থাকবেন না, আপনি সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হবেন। ফলে আপনার উপর সময়ের কোনো প্রভাবই পড়বে না। এই জন্যই মহাকাশ থেকে 20 বছর ভ্রমণ করে আপনার সমবয়সী বন্ধু এসে দেখবে আপনার বয়স তার থেকে প্রায় 18 বছর বেশি, যদিও আপনার মহাকাশ ভ্রমণের সময় আপনাদের বয়স একই ছিল। আমি এটা দিয়ে বোঝাতে চাইছি যে আপনার বন্ধুর ওপর সময়ের প্রভাব খুব বেশি একটা পড়েনি। তার মানে আপনি যদি আলো বা তার কাছাকাছি কোনো বেগে চলতে পারেন তাহলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করার রেকর্ড করতে পারবেন। ধরুন এখন আমরা সময়কে নিয়ন্ত্রণ করা শিখে গেছি। আমরা সময়কে নিয়ন্ত্রণ করার একটি মেশিনও আবিষ্কার করে ফেলেছি, যেটার নাম টাইম মেশিন। এই মেশিন দিয়ে আমরা একজন টাইম ট্রাভেলার হয়ে সময় ভ্রমণ করব কিভাবে। এখন আমরা জানব টাইম ট্রাভেল নিয়ে। আমরা চাইলেই একজন টাইম ট্রাভেলার হয়ে অতীত ও ভবিষ্যৎ ঘুরে দেখে আসতে পারি। টাইম ট্রাভেল বা সময়ের মাঝে পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এই টাইম ট্রাভেল নিয়ে অসংখ্য জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী তৈরি করা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকটি বিখ্যাত মুভিও তৈরি হয়েছে। এসব কল্পকাহিনীতে দেখা যায় টাইম মেশিনে ভ্রমণ করে খুব সহজেই মানুষ অতীত বা ভবিষ্যতে চলে যাচ্ছে। যেমন ধরুন আপনার ইচ্ছে হলো আপনার অতীতে ফিরে যেতে। আপনি টাইম মেশিনে চড়ে ব্যাক বাটন টিপে চলে যেতে পারবেন দূর অতীতের কোনো এক সময়। দেখে আসতে পারেন আপনার অতীতের ঐতিহাসিক কোনো মুহূর্ত। আবার হয়তো আপনার ইচ্ছে হলো ভবিষ্যতের পৃথিবীটি কেমন হবে সেটি দেখতে।
আপনি টাইম মেশিনে চড়ে ফরওয়ার্ড বাটনে চাপ দিয়ে চলে গেলেন সুদূর ভবিষ্যতে। বিষয়টি রোমাঞ্চকর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সময়ের মাঝে পরিভ্রমণ করা কি আদৌ সম্ভব? এ নিয়ে বিজ্ঞানী মহল দ্বিধা বিভক্ত রয়েছে। একদল বিজ্ঞানী মনে করেন এটি আদৌ সম্ভব নয়, আর একদল বিজ্ঞানী মনে করেন তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বর্তমানের প্রযুক্তিতে এটি কখনো সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে সম্ভবপর হতেও পারে। সময় হলো বয়ে চলা নদীর মতো, কখনো উল্টো দিকে প্রবাহিত হয় না। প্রতিটি ক্ষণে ক্ষণেই আমরা একটু একটু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো এখন যেটা বর্তমান, ঠিক পর মুহূর্তে সেটাই অতীত। অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই অবিরাম পথ চলায় কোনো বিরতি নেই। কিন্তু বর্তমান থেকে অতীতে ফেরা কি সম্ভব? আমরা চাইলেই ভবিষ্যতে চট করে চলে যেতে পারি কি? প্রশ্নগুলোর জবাব পাওয়ার আগে আসুন সময়ের ব্যাপারটিকে দেখে আসা যাক। এটি আসলে কি এবং কিভাবে সময়ের সূচনা হয়েছিল? বিজ্ঞানীদের মতে এখন থেকে 13.7 বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণের বা বিগ ব্যাংয়ের কারণে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। এই মহাবিস্ফোরণের পরপরই মহাবিশ্ব প্রসারিত হওয়া শুরু করে এবং আজ অবধি এটি প্রসারিত হয়েই চলেছে। এই প্রসারণের ফলে মহাবিশ্বের স্থানের সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি মাত্রাই রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিস্ফোরণের ফলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি আর একটি মাত্রার সূচনা হয়েছিল। মহাবিশ্বে কোনো বিন্দুকে চিহ্নিত করতে হলে ত্রিমাত্রিক স্থানের পাশাপাশি এই চতুর্থ মাত্রাটিও উল্লেখ করা প্রয়োজন। এই চতুর্থ মাত্রাটি হল সময় বা কাল। বিজ্ঞানীরা বলেছেন মহাবিস্ফোরণের আগে স্থান এবং কালের কোনো অস্তিত্বই ছিল না, সব কিছুই একটি বিন্দুতে স্থির অবস্থায় ছিল। মহাবিস্ফোরণের ফলে একই সাথে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে। যদিও চিরায়ত পদার্থবিজ্ঞানে আমরা স্থান এবং কালকে আলাদা আলাদাভাবে ভেবে থাকি, কিন্তু আসলে স্থান কালের যৌথ বুননের ফলেই আমাদের মহাবিশ্বের অবকাঠামোটি গঠিত হয়েছে। বিজ্ঞানী আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা ও প্রমাণও করেছেন। বস্তুত সময় হলো মহাবিশ্বের একটি অন্যতম মাত্রা, যার প্রভাবে মহাবিশ্ব সর্বদাই পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ওনার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে সময়ের এবং গতির একটি চমৎকার সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেছেন সময় ব্যাপারটি ধ্রুব নয়, এটি আপেক্ষিক, এবং কোনো বস্তুর গতি বৃদ্ধি পেলে তার জন্য সময় স্লথ হয়ে যায়। যেমন ধরুন, দুই যমজ ভাইয়ের একজনকে রকেটে করে মহাশূন্যে পাঠানো হলো, আর এক ভাই পৃথিবীতেই অবস্থান করল। ধরুন মহাশূন্যে রকেটটি আলোর গতির কাছাকাছি গতিতে 5 বছর ঘোরার পর আবার পৃথিবীর মধ্যে ফিরে আসলো। পৃথিবীর মধ্যে ফিরে আসার পর আমরা দেখতে পাবো ওই 5 বছরে পৃথিবীতে 33 বছরের সমান সময় পার হয়ে গেছে। এর কারণ হলো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে প্রচণ্ড গতির কারণে রকেটের ভেতর সময় স্লথ হয়ে গিয়েছিল। সেজন্য এক ভাইয়ের কাছে রকেটের ভেতরে যে সময় মনে হয়েছে 5 বছর, অন্য ভাইটির কাছে সে সময় পৃথিবীতে কেটে গেছে পুরো 36 বছর। ভ্রমণ শেষে মহাশূন্যাচারী ভাইটি তার পৃথিবীতে অবস্থানকারী যমজ ভাইয়ের চেয়ে বয়সে 31 বছর ছোট হয়ে থাকবে। শুধু তাই নয়, সে ফিরে আসবে 31 বছর পরের ভবিষ্যতে। তার চেনা পৃথিবী তখন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। একে অনেকের কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু বিজ্ঞান বলে এটি সম্ভব। বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। এর সপক্ষে অনেক পরীক্ষামূলক প্রমাণও রয়েছে। টাইম ডাইলেশনের বিষয়টিকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ থেকে ঘুরে আসতে পারি। ব্যাপারটা মন্দ নয়, কিন্তু এর জন্য আপনাকে আলোর বেগ বা তার কাছাকাছি বেগে চলতে হবে। আর এতে মূল বাধাটা হলো আমরা এখনো পর্যন্ত আলোর বেগ বা তার কাছাকাছি বেগে চলার মতো কোনো যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হইনি। এছাড়া আরও একটি সমস্যা হলো আলোর গতিতে চললে কোনো বস্তুর ভর অসীম হয়ে যাবে এবং দৈর্ঘ্য হয়ে যাবে শূন্য। এটাও আইনস্টাইন তার সমীকরণের মাধ্যমে দেখিয়েছেন।
সেজন্য আলোর গতিতে চলা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে নয়। এজন্য আইনস্টাইন টাইম ট্রাভেল নিয়ে নিজেই যথেষ্ট সন্দিহান ছিলেন। তবে টাইম ট্রাভেলের আরেকটি সম্ভাব্য উপায় রয়েছে, কিন্তু এক্ষেত্রেও আমাদের আইনস্টাইনের শরণাপন্ন হতে হবে। আগেই বলেছি, স্থান কালের যৌথ বুননেই মহাবিশ্বের অবকাঠামো গঠিত হয়েছে। স্পেস টাইমকে আমরা রাবারের একটি আবরণের সাথে কম্পেয়ার করতে পারি। এই আবরণের ওপর আমরা যদি একটি সীসার বল রাখি, তাহলে বলটির ভরের জন্য এর চারপাশে রাবারের আবরণটি বাঁকা হয়ে যাবে। ঠিক তেমনইভাবে সূর্যের ভরের জন্য তার চারপাশের স্পেস টাইমের মধ্যে এক ধরনের বক্রতার সৃষ্টি হয়েছে, আর সেটিকে অনুসরণ করেই পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে। ঠিক একইভাবে সূর্যও প্রদক্ষিণ করছে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে। বস্তুর ভর এবং চারপাশের বক্রতার পরিমাণ সমানুপাতিক। এর ফলে তার মহাকর্ষ বলও হবে তত বেশি। এভাবেই আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষ বলের ব্যাখ্যা দিয়েছেন। এরকম যুগান্তকারী ধারণা আইনস্টাইনের আগে আর কারোরই মাথায় আসেনি। তার আবিষ্কৃত সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব গত 100 বছরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ভুল প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেল করা সম্ভব। সেজন্য মহাকর্ষ বলকে ব্যবহার করতে হবে। এ ব্যাপারে ফ্রাঙ্ক টিপলার নামে একজন জ্যোতির্বিজ্ঞানী একটি অভিনব পদ্ধতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সূর্যের চেয়ে 10 গুণ ভারী কোনো বস্তুকে যদি সিলিন্ডারের আকৃতি দেওয়া যায় এবং সেটাকে যদি প্রচণ্ড গতিতে ঘোরানো যায়, তাহলে ওই সিলিন্ডারের ভেতর স্পেস টাইমের চাদরের মধ্যে একটি সুড়ঙ্গ সৃষ্টি হবে, যার ভেতর দিয়ে অতীতে ভ্রমণ করা সম্ভব হবে। তিনি তাত্ত্বিকভাবে তাঁর ধারণাটিকে প্রকাশ করেছিলেন, কিন্তু বলাই বাহুল্য এটিকে বাস্তবে রূপ দেওয়ার মতো কোনো প্রযুক্তিই মানুষের হাতে নেই। সেজন্য এটাকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই মনে হবে। তবে বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু চমকপ্রদ বস্তুর সন্ধান পেয়েছেন যেগুলি বৈজ্ঞানিক কল্পকাহিনীকেও হার মানায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণবিবর। ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যার প্রবল মহাকর্ষ বলের প্রভাবে এর ভেতর থেকে আলোকরশ্মি সহ কোনো ধরনের সিগন্যালই বের হতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরটি সম্পূর্ণ অন্ধকার। ব্ল্যাক হোলের ভেতর স্পেস টাইমের বক্রতাটি অসীম আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা একে সিঙ্গুলারিটি হিসেবে আখ্যা দেয়। তাঁদের মতে ব্ল্যাক হোলের অভ্যন্তরে এটি একটি অদৃশ্য সুড়ঙ্গের আকার ধারণ করেছে এবং স্পেস টাইমের এই সুড়ঙ্গের মাধ্যমে আমাদের অসীম মহাবিশ্বের একটি ব্ল্যাক হোল অন্য একটি ব্ল্যাক হোলের সাথে একে অপরের লেগে থাকার পসিবিলিটি রয়েছে। বাইরে থেকে দেখে মনে হবে ব্ল্যাক হোল দুটো লক্ষ কোটি আলোকবর্ষ দূরে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে স্পেস টাইমের সুড়ঙ্গের ভেতর দিয়ে তারা পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। স্পেস টাইমের ভেতরে অদৃশ্য সুড়ঙ্গের নাম বিজ্ঞানীরা দিয়েছেন ওয়ার্ম হোল। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও ওয়ার্ম হোলের ধারণাটি অবশ্য নতুন কিছু নয়। সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা করা যায়। আইনস্টাইন এবং ওনার সহযোগী বিজ্ঞানী ন্যাথান রোজেন 1935 সালে এক রিসার্চের মাধ্যমে এটি দেখিয়েছিলেন। তারা অবশ্য তখন ওয়ার্ম হোল নামটি ব্যবহার করেননি। বিজ্ঞানী মহলে তখন একে আইনস্টাইন রোজেন ব্রিজ নামে আখ্যায়িত করা হতো। অনেক বিজ্ঞানী ওয়ার্ম হোলকে মহাবিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার শর্টকাট রাস্তা মনে করেন। তাদের মতে ওয়ার্ম হোলের ভিতর দিয়ে পরিভ্রমণ করে সম্পূর্ণ ভিন্ন স্থানে এবং ভিন্ন সময়ে গিয়ে উপস্থিত হওয়া যাবে। কিন্তু এই বিষয় নিয়ে বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করার এখনও সময় আসেনি। আরেক দল বিজ্ঞানী মনে করেন গবেষণাগারে প্রচণ্ড শক্তিশালী মহাকর্ষ বলের ক্ষেত্র সৃষ্টি করে স্থান কালের চাদরের মধ্যে কৃত্রিম সুড়ঙ্গ তৈরি করে তার ভেতর দিয়ে অতীতে ফিরে যাওয়া যাবে। তবে এতটা শক্তিশালী মহাকর্ষ বল সৃষ্টি করার মতো প্রযুক্তি মানুষের হাতে এখনও নেই। এমনটা ভবিষ্যতে হলেও হতে পারে বলে অনেক বিজ্ঞানী মনে করেন। প্রথমে বলেছি, সময় পরিভ্রমণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সীমা নেই। সেটি মাঝে মাঝে বিজ্ঞানীদের মধ্যেও পরিলক্ষিত হয়। তবে এ ব্যাপারে কিছু প্যারাডক্স রয়েছে, সেগুলি একটু আলোচনা করা দরকার।
যদি এমন হয়, যদি কোনো ব্যক্তি অতীতে ফিরে গিয়ে সে তার আপন দাদুকেই ছোটকালে হত্যা করে বসে, তাহলে তাহলে তো তার নিজের বাবারই জন্ম হবে না, ফলে তার নিজেরও জন্ম হবে না। তাহলে সে তার দাদুকে হত্যা করলো কিভাবে? টাইম ট্রাভেলের ক্ষেত্রে একে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তারপর ধরুন আমরা ভাবছি ভবিষ্যতের মানুষ টাইম ট্রাভেল করার মতো প্রযুক্তি অর্জন করবে। তাহলে এতদিনে ভবিষ্যৎ থেকে কিছু মানুষের অতীতে, অর্থাৎ আমাদের বর্তমানকালে চলে আসার কথা ছিল, কিন্তু তাদের তো কোথাও দেখা যাচ্ছে না। সেজন্য অনেক বিজ্ঞানী বলেন টাইম ট্রাভেল ব্যাপারটি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে বেশ গোলমেলে। পৃথিবীতে বর্তমান নিয়ে আমরা অনেক সমস্যায় রয়েছি। এর মাঝে অতীত এবং ভবিষ্যৎকে টেনে আনলে সমস্যা বাড়বে বই, কমবে না। সেজন্য টাইম ট্রাভেল ব্যাপারটি আপাতত গল্প, উপন্যাস এবং সিনেমাতেই থাকুক, বাস্তবে নয়।